বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ভারতের নবনিযুক্ত হাই কমিশনার দীনেশ ত্রিবেদীকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী তাদের গ্রেপ্তার করে। তিনি বলেন, ভারতের ১৪০ কোটি এবং বাংলাদেশের ২০ কোটি জনগণ একসঙ্গে হলে ১৬০ কোটির একটি বিশাল মানব সম্পদ তৈরি হয়। বেনাপোল প্রতিনিধি জামাল হোসেনের তথ্য ভিডিওতে ডেস্ক রিপোর্ট। দায়িত্ব গ্রহণের আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বেনাপোল পেট্রাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের পর তার দেয়া বক্তব্য দুই দেশের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা উস্কে দিয়েছে। বিশেষ করে তার বক্তব্যে উঠে আসা একই আকাশ একই বাতাস এবং দুই দেশের জনসংখ্যাকে একত্রে উল্লেখ করার বিষয়টি অনেকের কাছেই অখণ্ড ভারত ভাবনার প্রতিধ্বনি হিসেবে ধরা পড়েছে। নতুন ভারতীয় রাষ্ট্রদূত এসেছেন এবং এসেই তিনি নাকি বাংলাদেশ দখল করার কথা বলেছেন। ভারত বাংলাদেশ এক হয়ে যাবে এরকম বক্তব্য দিয়েছেন। ভারত বাংলাদেশ এক করার কথা বলছেন নতুন এই রাষ্ট্রদূত। আপনার একটা বাংলাদেশের স্ট্রং ডেমোক্রেসি, আমাদেরও স্ট্রং ডেমোক্রেসি, দুই ডেমোক্রেসি মিলে গেলে একটা ওয়ার্ল্ড পাওয়ার হয়ে যায়। এই মেলামেশাটা দরকার। মনে হচ্ছে না যে আমি বাংলাদেশে, ওইটা দেখতে হলো একই আকাশ একই বাতাস একই যন্ত্র। বাংলাদেশ ও ভারতই শুধু নয়, গোটা বিশ্বের যতগুলো দেশ আছে সবগুলো দেশেরই আকাশ ও বাতাস একই। তাই বলে কি সবগুলো রাষ্ট্রই একত্র আছে? নাই। তবে এবার ভারতের নরেন্দ্র মোদীর গোপন এজেন্ট দীনেশ ত্রিবেদী সে ভারতের হয়ে বাংলাদেশে এসে সাধারণ জনগণের মাঝে ষড়যন্ত্রের বীজ ছড়াতে গিয়ে জনগণের তোপের মুখে পড়েছে মহা বিপদে। কারণ এই ভারতের গোপন এজেন্ট দীনেশ ত্রিবেদী সে বাংলাদেশে এসে চেয়েছিল যে বাংলাদেশের জনগণের মাঝে ষড়যন্ত্রের বীজ ছড়িয়ে দিয়ে তারপর বাংলাদেশকে কিভাবে বিভ্রান্ত করা যায়, এরপরে বাংলাদেশকে কিভাবে দখল করা যায়। যেই কারণেই এবার ভারতের গোপন এজেন্ট দীনেশ ত্রিবেদী সে ভারতের হয়ে বাংলাদেশে এসে ষড়যন্ত্রের বীজ ছড়াতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে। দর্শক, সে বিষয়ে দেখেছেন ভিডিওর শুরুতে কিছু অংশ শিরোনাম, এবার দেখবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে বিস্তারিত। দর্শক, এই বিষয়টা দেখার পূর্বে আপনাদের কাছে একটা অনুরোধ করব, আমাদের চ্যানেল যারা নতুন আসছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। দর্শক, চলুন এবার আমরা দেখব যে ভারতের গোপন এজেন্ট দীনেশ ত্রিবেদী সে ভারতের হয়ে বাংলাদেশে এসে বাংলাদেশে ষড়যন্ত্রের বীজ ছড়াতে গিয়ে এবার হাতে নাতে ধরা পড়েছে। আমরা এই বিষয়টা দেখব। এই বিষয়টা দেখার পূর্বে প্রথমে একটু দেখব যে এই গোপন এজেন্ট ভারতের সে যে বাংলাদেশে এসে ষড়যন্ত্রের বীজ ছড়াতে চেয়েছিল, এই বিষয়ে কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। আমরা এই বিষয়টা প্রথমে দেখে তারপর অন্য বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং আপনার মতামত কি আমাদের কমেন্টে লিখতে থাকুন। রাতের ঢাকা, গুলশান বা বনানীর কোনো এক বিলাসবহুল হাইরাইজ অ্যাপার্টমেন্ট। ঘরের ভেতর নরম আলো, ব্যাকগ্রাউন্ডে বাজছে হালকা জ্যাজ মিউজিক। সোফায় গা এড়িয়ে বসে আছেন একজন উচ্চপদস্থ কর্মকর্তা। তার পরনে ইতালিয়ান ব্র্যান্ডের স্যুট, হাতে স্কচ হুইস্কির গ্লাস। তিনি এই রাষ্ট্রের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল পদের অধিকারী। হতে পারেন তিনি সচিবালয়ের কোনো দোর্দণ্ড প্রতাপশালী আমলা কিংবা রাষ্ট্রের কোনো সংবেদনশীল বাহিনীর শীর্ষ কর্মকর্তা, অথবা হয়তো নীতি নির্ধারণী ফোরামের একজন মাস্টার মাইন্ড। তার সামনে বসা একজন ভিনদেশি কূটনীতিক, নির্দিষ্ট করে বললে পার্শ্ববর্তী সেই শক্তিশালী দেশের ইন্টেলিজেন্স উইংয়ের একজন প্রতিনিধি। কর্মকর্তাটি হাসি মুখে একটি অত্যন্ত গোপনীয় ফাইলে সই করে কূটনীতিকের হাতে তুলে দিলেন। এই ফাইলটিতে যা লেখা আছে তা বাস্তবায়িত হলে বাংলাদেশের হাজার কোটি টাকার ক্ষতি হবে, দেশের সার্বভৌমত্ব মারাত্মকভাবে হুমকির মুখে পড়বে। কিন্তু কর্মকর্তাটির সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। তিনি গ্লাসে চুমুক দিয়ে নিজের মাতৃভূমিকে নিয়ে তাচ্ছিল্য করে বললেন, আরে দাদা, এই দেশের মানুষদের নিয়ে কিচ্ছু হবে না, এরা সব অশিক্ষিত, ব্যাকওয়ার্ড। আপনারা যদি আমাদের গাইড না করেন, আপনারা যদি সাপোর্ট না দেন, তাহলে এই দেশটা তো একদিনেও চলবে না। উই নিড ইয়োর ব্লেসিংস। নিজের মাতৃভূমিকে, নিজের দেশের মানুষকে ভিনদেশি প্রভুদের সামনে এভাবে নির্লজ্জর মতো অপমান করতে তার গলার স্বর একবারও কাঁপল না।
এই হলো বর্তমান বাংলাদেশের সবচেয়ে রূঢ় এবং ভয়ঙ্কর ট্র্যাজেডি। যে দেশে ভারতের একজন রিকশা চালক নিজের রক্ত দিয়ে দেশের সম্মান কেনে, সেই দেশে আমাদের ট্যাক্সের টাকায় বসে থাকা, আমাদের আলো বাতাস খাওয়া একটা গোষ্ঠী নির্লজ্জের মতো ভিনদেশি প্রভুর জুতো পালিশ করে। ইতিহাসের পাতা উল্টোলে দেখা যায়, সিরাজউদ্দৌলার পতনের জন্য রবার্ট ক্লাইভ যতটা না দায়ী ছিলেন, তার চেয়ে হাজার গুণ বেশি দায়ী ছিলেন মীর জাফর, ইয়ার লতিফ আর ঘসেটি বেগমরা। ক্লাইভ তো তার নিজের দেশের স্বার্থ রক্ষা করতে এসেছিলেন। তিনি একজন ইংরেজ, ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তার ঘটানোই তার কাজ। এতে ক্লাইভের কোনো দোষ ছিল না, কিন্তু মীর জাফররা তো এই মাটির সন্তান ছিলেন। আজকের বাংলাদেশেও সেই মীর জাফরের ডিএনএ বহন করা মানুষের অভাব নেই। খুঁজলে দেখবেন বাংলাদেশের ঘরে ঘরে এমন কিছু মানুষের জন্ম হয়েছে যারা শুধু সুযোগের অপেক্ষায় থাকে কখন ভারতের হয়ে ওকালতি করবে। এরা সোশ্যাল মিডিয়ায়, টিভির টক শোতে, পত্রিকার কলামে সারাদিন ভারতের গুণগানে পঞ্চমুখ থাকে। ভারত যখন সীমান্তে আমাদের মানুষকে পাখির মতো করে গুলি করে মারে, তখন এরা নিশ্চুপ থাকে। ভারত যখন পানি আটকে আমাদের ফসল মেরে ফেলে, তখন এরা আবহাওয়া পরিবর্তনের দোহাই দেয়। ভারত যখন আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে নগ্ন হস্তক্ষেপ করে, এরা তখন সেটাকে বন্ধুত্বপূর্ণ পরামর্শ বলে চালিয়ে দেয়। এরা কারা? এরা কোনো সাধারণ মানুষ নয়, এরা সমাজের অত্যন্ত প্রভাবশালী অংশের প্রতিনিধিত্ব করে। এরা বসে আছে সচিবালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ চেয়ারগুলোতে, যেখান থেকে রাষ্ট্রের পলিসি তৈরি হয়। এরা বসে আছে রাষ্ট্রের সংবেদনশীল বাহিনীগুলোতে, যাদের হাতে দেশের নিরাপত্তার দায়িত্ব। এরা বসে আছে মিডিয়ার নিউজ রুমে, যেখান থেকে প্রতিদিন মানুষের মগজ ধুলাই করা হয়। এরা দেখতে আমাদের মতোই, এরা বাংলায় কথা বলে, ইলিশ মাছ দিয়ে ভাত খায়, পহেলা বৈশাখে পাঞ্জাবি পরে। কিন্তু এদের আসল আনুগত্য, এদের আসল কেবলা হলো নয়াদিল্লির সাউথ ব্লকে। এরা যখন রাতে ঘুমাতে যায়, এরা স্বপ্ন দেখে দিল্লির। এদের ছেলেমেয়েরা পড়াশোনা করে বিদেশে, এদের ব্যাংক অ্যাকাউন্ট সুইস বা সিঙ্গাপুরে। বাংলাদেশ এদের কাছে শুধু একটি চারণভূমি, যেখান থেকে টাকা লুটে নিয়ে এরা ভিনদেশি প্রভুদের মনোরঞ্জন করে। আমরা প্রায় একটা কথা শুনে থাকি, ভারত আমাদের সবচেয়ে বড় শত্রু। সাধারণ মানুষের ক্ষোভ থেকে এই কথাটা বলা হলেও ভূরাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এই বাক্যটি পুরোপুরি সত্য নয়। সত্য বলতে কি, বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু ভারত নয়। ভারত একটি বিশাল রাষ্ট্র, তাদের জনসংখ্যা 140 কোটির বেশি, তাদের একটি বিশাল অর্থনীতি আছে, একটি শক্তিশালী সেনাবাহিনী আছে। ভূরাজনীতির নিয়ম অনুযায়ী প্রতিটি শক্তিশালী রাষ্ট্র তার প্রতিবেশী দুর্বল রাষ্ট্রগুলোর উপর আধিপত্য বিস্তার করতে চাইবে। ভারত চাইছে বাংলাদেশকে তাদের একটি স্যাটেলাইট স্টেট বা আজ্ঞাবহ রাষ্ট্র হিসেবে ব্যবহার করতে, যাতে তারা আমাদের বাজার দখল করতে পারে, আমাদের ট্রানজিট ব্যবহার করে নিজেদের উত্তর পূর্ব রাজ্যগুলোতে পৌঁছতে পারে এবং আমাদের ভূখণ্ডকে তাদের নিরাপত্তার ঢাল হিসেবে ব্যবহার করতে পারে। ভারত যা করছে তা তারা তাদের নিজেদের দেশের স্বার্থেই করছে। একজন ভারতীয় নীতি নির্ধারকদের জায়গা থেকে চিন্তা করলে এটি কোনো অপরাধ নয়, এটা হলো রিয়েল পলিটিক বা বাস্তব রাজনীতি। তারা তাদের দেশের প্রতি সৎ। কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো আমাদের ভেতরের লোকগুলোর। ভারত যখন আমাদের ঘরের দরজা ধাক্কা দেয়, তখন ভেতর থেকে যদি কেউ সেই দরজা খুলে না দেয়, তবে ভারতের সাধ্য নেই এই ঘরে ঢোকার। বাংলাদেশের আসল শত্রু, সবচেয়ে ভয়ঙ্কর এবং প্রাণঘাতী শত্রু হলো সেই সব ভারতীয় দালাল যারা ঘরের ভেতরে বসে দরজার সিটকিনিটা খুলে দেয়। শত্রুকে আমরা চিনতে পারি, শত্রুর ইউনিফর্ম আছে, শত্রুর একটি নির্দিষ্ট সীমানা আছে। আপনি জানেন যে বর্ডারের ওপরে দাঁড়িয়ে আছে সে আপনার শত্রু, আপনি তার দিকে বন্দুক তাক করে নিজেকে রক্ষা করতে পারেন। কিন্তু যে শত্রু আপনারই ইউনিফর্ম পরে আপনার পাশে দাঁড়িয়ে আছে, যে শত্রু আপনার সাথে একই টেবিলে বসে চা খাচ্ছে আর মুচকি হাসছে, তাকে আপনি কিভাবে চিনবেন? এই শ্বেত শুভ্র উচ্চশিক্ষিত কেতাদুরস্থ দালালরাই হলো এই রাষ্ট্রের পেটের ভেতর থাকা এক একটি ক্যান্সার। এরা কোনো গুলি খরচ না করেই একটি স্বাধীন রাষ্ট্রকে পঙ্গু করে দিতে পারে। কেন এরা এমন করে? কেন নিজের মাতৃভূমির সাথে বেইমানি করে? এর পেছনে কাজ করে এক গভীর মনস্তাত্ত্বিক দাসত্ব। এই দালালরা মনে মনে বিশ্বাস করে যে ভারত একটি সুপার পাওয়ার এবং ভারতের দালালি না করলে তাদের নিজেদের গদি বা চাকরি টিকবে না। তাদের ভেতরে কোনো আত্মমর্যাদা বোধ নেই। তারা হয়তো হাজার হাজার কোটি টাকার মালিক, তাদের হয়তো অনেক ক্ষমতা আছে, কিন্তু তাদের মেরুদণ্ডটা একটা কেঁচোর চেয়েও নরম। তারা ভারতের ইন্টেলিজেন্স অফিসারদের সামনে এমনভাবে কুঁকড়ে থাকে যেন তারা কোনো অপরাধী। তারা ভুলে যায় যে তারা একটি স্বাধীন দেশের প্রতিনিধিত্ব করছে। তারা ভুলে যায় যে 30 লাখ শহীদের বিনিময়ে এই দেশটা স্বাধীন হয়েছিল কারো দাসত্ব করার জন্য নয়। এই দালালরা শুধু রাষ্ট্রের ক্ষতি করছে না, এরা পুরো জাতির মনস্তত্ত্বকে বিষাক্ত করে তুলছে। এরা সাধারণ মানুষকে বোঝাতে চায় যে ভারতের সাথে আপোষ না করে আমাদের বাঁচার কোনো উপায় নেই। এরা আমাদের তরুণ প্রজন্মের মস্তিষ্ক থেকে আত্মসম্মান বোধ মুছে ফেলতে চায়। কিন্তু ইতিহাস বলে অন্ধকারের মেয়াদ কখনোই অনন্তকাল হয় না। আজকের বাংলাদেশে হয়তো অনেক দালাল ঘাপটি মেরে বসে আছে, কিন্তু এই মাটি মীর জাফরের পাশাপাশি তিতুমির আর সূর্য সেনেরও জন্ম দিয়েছে। রাষ্ট্রের প্রতিটি স্তরে যেমন দালাল আছে, ঠিক তেমনি এমন কিছু নিঃশব্দ দেশপ্রেমিকও আছেন যারা এই দালালদের প্রতিটি গতিবিধি খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।
সচিবালয়ের যে কর্মকর্তাটি রাতে ভিনদেশি কূটনীতিকের হাতে গোপন ফাইল তুলে দিচ্ছেন, তিনি হয়তো জানেন না যে তার ওই ড্রয়িং রুমের বাইরের রাস্তায় পার্ক করা একটি কালো রঙের সাধারণ গাড়িতে বসে কেউ একজন তার প্রতিটি মুভমেন্ট রেকর্ড করছে। যে পুলিশ বা গোয়েন্দা কর্মকর্তা দেশের চেয়ে ভিনদেশি প্রভুর ইন্টারেস্টকে বড় করে দেখছেন, তিনি হয়তো টেরই পাচ্ছেন না যে তার নিজের অফিসেই এমন একটি কাউন্টার ইন্টেলিজেন্স সেল কাজ শুরু করে দিয়েছে, যারা তার প্রতিটি ফোন কল, প্রতিটি ইমেইল এবং প্রতিটি আর্থিক লেনদেনের উপর নজর রাখছে। নতুন একটি ডিপ স্টেট বা দেশপ্রেমিক রাষ্ট্রযন্ত্র নীরবে তাদের কাজ শুরু করে দিয়েছে। দর্শক, ভারত থেকে ভারতের নরেন্দ্র মোদীর অনুসারীরা একের পর এক এর আগেও অনেক রকমের ষড়যন্ত্র করেও তারা কখনো সফলতা পায়নি। যেই কারণেই এবার ভারত থেকে তার গোপন এজেন্ট দীনেশ ত্রিবেদী তাকে সরাসরি বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। সে বাংলাদেশে এসে সাধারণ জনগণের ভিতরে ষড়যন্ত্র বীজ ছড়িয়ে দিয়ে বাংলাদেশে কিভাবে বিভ্রান্ত করা যায়, তারপরেই ভারত থেকে বাংলাদেশের উপর কড়া ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এই দীনেশ ত্রিবেদী সে বাংলাদেশে এসেও ষড়যন্ত্রের বীজ ছড়াতে গিয়ে বাংলাদেশের জনগণের মাঝে তোপের মুখে পড়েছে। দর্শক, আজকের ভিডিও এই পর্যন্ত। নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।